বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা বক্তব্য, খুব সংক্ষিপ্ত একটা বক্তব্য নিয়ে, আওয়ামী লীগ সংক্রান্ত একটা বক্তব্য নিয়ে এনসিপির ঘরে রীতিমতো আগুন জ্বালার উপক্রম। মানে এনসিপির মাথায় বাজ পড়লো নাকি এনসিপির শরীরে নতুন করে কাঁপন ধরলো? কারণ এর মধ্যেই তো কাঁপন ধরেছে। এর মধ্যে গত কিছুদিন ধরে আওয়ামী লীগ ফিরতে পারে, শেখ হাসিনা আসতে পারে, শেখ হাসিনা আসতে চান, আইনিভাবে বাংলাদেশে ফেস করবেন, এইসব নানান ব্যাপার সেপারে বাংলাদেশে এই এই পোর্শনটা, মানে এই যে তথাকথিত জুলাই যোদ্ধা, মানে তথাকথিত জুলাই যোদ্ধা বলছি তাদেরকে যারা জুলাই আগস্ট আন্দোলনের পরে পড়ার টেবিলে ফিরে না গিয়ে ধান্দার টেবিল খুলে বসেছিল একাধিক। দেখলেন না, আজকে আমরা আলোচনা করলাম এনসিপির নেতা, এখন সংসদ সদস্য, আটকা বড় লোক আব্দুল হান্নান মাসুদ, আওয়ামী লীগের এমপি নোয়াখালী 4 আসনের একরামুল কবির, বোধহয় একরামুল কবির, তাকে বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দেওয়ার জন্য 4 কোটি টাকা চেয়েছিল। 4 কোটি টাকার পরে 3 কোটিতে সে রাজি হয়েছিল, 3 কোটি টাকা দিলে পার করবে। একরামুল কবির 1 কোটি টাকা দিতে রাজি হয়েছিল। তারপরে এই শ্রেণীটা, এই যে ধান্দাবাজ শ্রেণীটা, এই ধান্দাবাজ শ্রেণীটা একটা তাদের গা দিয়ে ঝরঝর ঝরঝর করে ঘাম পড়ছে, এবং এই ঘাম যে পড়ছে এটা স্পষ্টত বোঝা যায় হচ্ছে আপনার এই মাহফুজ আলম যে এখন বারবার বলছে, তারা তো বলছে যে আওয়ামী লীগ আসে নাই এখনো, তারপর বলছে আওয়ামী লীগ চলে আসছে। এবং তাদের আরেক হাত আসিফ মোহাম্মদ সজীব বয়া বলছে আওয়ামী লীগের গুপ্ত হামলার হুমকিতে আছে, তারা ভয় পাচ্ছে আওয়ামী লীগকে নিয়ে, কোন দিকে কোন সময় কোনটায় ঘেঁটিয়ে ধরে। এমনিতেই তাদের লোকজন পথে ঘাটে এখন জুতার বাড়ি খাওয়া শুরু করেছে। তো এই পোর্শনটা একটা থরথরে অবস্থায় পড়ছে আওয়ামী লীগকে নিয়ে। আমি মূল আলোচনায় যাব, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য ধরে এনসিপিতে কি কাঁপন ধরেছে সেই কাঁপন আমি আপনাদেরকে দেখাবো। তবে একটু বলি যে আমি সবসময় বলে আসছি গত কিছুদিন ধরে, আওয়ামী লীগ ফিরলে পরে বিএনপির তেমন কোনো সমস্যা নেই, কারণ এই দুইটা দল একেবারে সমসাময়িক, মানে জনসমর্থনের দিক থেকে একেবারে কাছাকাছি সময়, আপস এন্ড ডাউন, কিছু আপস এন্ড ডাউন। এই এক সময় আওয়ামী লীগের কিছু বাড়ে, এক সময় বিএনপির কিছু বাড়ে। একদম খুব সোজা সাপটা যদি আমরা উচ্চারণ করি, এখন 5 আগস্টের আগে পর্যন্ত বিএনপির যে আকাশসম জনপ্রিয়তা ছিল, 5 আগস্টের পরে ইলেকশন পর্যন্ত সেটা কমেছে। তারপরে তার ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে আওয়ামী লীগ না থাকার কারণে। এরপর সরকার গঠন করলে পরে স্বাভাবিকভাবে বাংলাদেশের মানুষ এন্টি ক্ষমতাশালী দল, যারা মানে ক্ষমতার বিপরীতে বিরোধী দলের পক্ষে থাকে, আর সে বিরোধী দল অর্থাৎ রাজপথের বিরোধী দল আওয়ামী লীগ, সংসদের বিরোধী দলকে কেউ আর এই বাংলাদেশে গত 10-15-20 বছর ধরে গুরুত্ব দেয় না। আওয়ামী লীগ আমলে জাতীয় পার্টিকে দিত না, এখন বিএনপি আমলে জামাতকে কেউ দেয় না। বিরোধী পার্টি মানে হচ্ছে আওয়ামী লীগ। তো সেই আওয়ামী লীগ আসলে পরে বিএনপির সমস্যা নাই, জামাতেরও এখন আর খুব বেশি সমস্যা নাই, কারণ জামাত টুপ করে গুপ্ত হয়ে যাবে। সমস্যা মনে করি বা মনে করে যারা, তারা হইলো এই যে তথাকথিত জুলাই যোদ্ধা, জুলাই বোদ্ধারা, আসিফ নজরুল গং, ডক্টর ইউনূস গং, এরা মনে করে যে তাদের জন্য সমস্যা। আমি কিন্তু সবসময় বলে আসছি যে আওয়ামী লীগের লোকজন মনে করে এক ঘর মে দো পীর নেহি রহেগা, মানে হয় তথাকথিত জুলাই যোদ্ধারা থাকবে, আর নাহলে আওয়ামী লীগ থাকবে। এক পক্ষ আর এক পক্ষকে জানের জম হিসাবে চিহ্নিত করছে। সেই সময়ে এসে আমি মির্জা ফখরুল আলোচনার আগে আরেকটা খবর দিয়ে নিই। এই খবরটার সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের একটা যোগসূত্র আপনারা খুঁজে পেতে পারেন। সেটা হচ্ছে নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভি, তিনি এর মধ্যে মুক্তি পেয়েছেন। আমি রাত 10:30 নাগাদ, 3 জুন রাত 10:30 নাগাদ আপনাদের সামনে যখন কথা বলছি, রাত 11টা নাগাদ, তারও ঘন্টাখানেক আগে তিনি কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন, এবং এই মুক্তিটি নিশ্চিত করেছেন কাশিমপুর কারাগারের মহিলা কারাগারের জেল সুপার শিউলি বেগম সম্ভবত, আর হচ্ছেন সেনায়েত আইভির আইনজীবী আওলাদ হোসেন, তারা এটা নিশ্চিত করেছেন। আপনারা জানেন যে সেনায়েত আইভির প্রথমে 5টা মামলা ছিল, 5টায় তিনি একে একে হাইকোর্ট থেকে জামিন পান, কিন্তু ওই যে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী তাকে সোনারেজ দেখানো হয়, তারপরে আরো 5টা মামলা হয়। ওই 5টা মামলাতেও তিনি জামিন পেয়েছেন। খেয়াল করে দেখবেন এবার যে তিনি জামিন পেয়েছেন, বাংলাদেশের আইন কি? বাংলাদেশের আইন প্রাগৈতিহাসিক ধারায় চলে। সরকার যেভাবে চায় সেভাবেই। সরকার যদি চায় যে একটা মানুষকে অনাদিকাল জেলে রাখবে, তাহলে জেলে রাখতে পারে। যেমন এখনো ধরেন আওয়ামী লীগের আমির হোসেন আমু, বা ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, অথবা জাসদের হাসানুল্লাহ কিনু, অথবা ধরেন আপনার তৌফিক এলাহি চৌধুরী, অথবা ধরেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল সাহেব, তারা জেলে আছেন, তাই তো? তো 80 ঊর্ধ্ব বয়স প্রত্যেকের।
তো সরকারের মিনিমাম কোনো একটা আগ্রহ বা ইচ্ছা আছে বলেই সেলিনা হায়াৎ আইভী মুক্তি পেয়েছেন। সরকারের যদি একেবারে এরকম কোন স্ট্যান্ড থাকতো যে না তাকে মুক্তি দিবই না, সরকার এটা পারতো, আবার শুনে অ্যারেস্ট করতে পারতো, আবার জেলে রাখতে পারতো, যদি উচ্চ আদালতের কিছু নির্দেশনা এখানে অন্যরকম আছে। একই সময় খেয়াল করে দেখবেন দীপু মনির আজকে 6টা মামলার একটা জামিন হয়েছে, ঢাকা শহরের হত্যা মামলা, এবং আরো 5টায় কেন জামিন দেওয়া হবে না হাইকোর্ট রুল জারি করেছে। দীপু মনির পক্ষে তার মেয়ে তার পেরোলে মুক্তি চেয়েছেন 1 সপ্তাহের। তার দীপুমনির হাজবেন্ড অসুস্থ, তাকে আমরা প্রায়ই দেখি যে কোর্টে যখন দীপুমনিকে আনা হয়, ট্রাইব্যুনালে আনা হয়, তখন তিনি সেখানে যান, একেবারেই প্যারালাইজড একজন মানুষ, সেজন্য চাওয়া হয়েছে। এই যে ঘটনাগুলো, আইভীর মুক্তি, দীপুমনির জামিন প্রক্রিয়া, আসরুজ্জামান নূরের জামিন প্রক্রিয়া, এইগুলো, এবং আওয়ামী লীগ নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই যে বক্তব্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন সব দলকে কর্মকাণ্ড চালানোর সুযোগ দিতে চাই মির্জা ফখরুল। আরো যদি একটু বিশদ আপনারা জানতে চান, আমি একটু বিশদ আপনাদেরকে জানিয়ে নিই। খবরটা খুবই সেন্সিটিভ, কারণ এই খবরের কারণে কিভাবে এই এনসিপি নেতাদের কলিজা ধরেছে সেই খবরটা তো আপনাদের জানতে হবে। সব দলকে রাজনীতির সুযোগ দিতে হবে, জনগণই যোগ্য নেতৃত্ব বেছে নেবে মির্জা ফখরুল। তিনি বলছেন, বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের সুন্দর, সুষ্ঠু, সহনশীল ও উদারপন্থী রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে হবে। সব রাজনৈতিক দলকে তাদের কর্মকাণ্ড পরিচালনা ও জনগণের সামনে বক্তব্য দেওয়ার সুযোগ নিশ্চিত করতে হবে। খেয়াল করবেন, সব রাজনৈতিক দলকে তাদের কর্মকাণ্ড পরিচালনা ও জনগণের সামনে বক্তব্য দেওয়ার সুযোগ নিশ্চিত করতে হবে। জনগণই তার মধ্যে থেকে যোগ্য নেতৃত্ব বেছে নেবে। আজ বুধবার বিকেলে ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নাগরিক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির মন্তব্যে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থনের কারণে আমি বিপুল ভোটে বিজয়ী হয়েছি। দলমত নির্বিশেষে এলাকার সব মানুষের প্রতি আমি কৃতজ্ঞ। এই অঞ্চলের ঐতিহ্যবাহী এলাকা, অধিকার রক্ষা, গঠনতন্ত্র প্রতিষ্ঠা এবং কৃষক ছাত্র আন্দোলনের গৌরবময় ইতিহাস রয়েছে এখানে। আমরা 1971 সালের বীরদের কখনো ভুলবো না। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের সময় বিএনপির নেতা কর্মীরা নানা নির্যাতনের শিকার হয়েছেন। মির্জা ফখরুল আরো একটা কথা বলছেন যে তারা মনে করেন যে জোর জবরদস্তি করে সরকারের টিকে থাকা যায় না। অনেকেই স্বাভাবিকভাবে ঘুমাতে পারেনি, সেই নিপীড়নের কথা তিনি বলছেন, এবং এটাও বলেছেন যে বিএনপি নেতা কর্মীদের দায়িত্ব অনেক বেড়ে গেছে, জনগণ তাদের উপর বিশ্বাস রেখেছে, জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। এই যে মির্জা ফখরুলের বক্তব্য, ঘটনাটা ঘটেছে এর পরিপ্রেক্ষিতে। ওই এনসিপির লোক, এনসিপির অন্যতম একজন, এই জুলাই পরবর্তী মব সাম্রাজ্যের অন্যতম এক অধিপতি সার্জিস আলম, সে তাৎক্ষণিক একটা পোস্ট দিয়েছে। পোস্টটা আপনারা দেখেন। আজকে বিএনপি মহাসচিব বলেছেন, সব দলকে কর্মকাণ্ড চালানোর সুযোগ দিতে চাই। আমরা স্পষ্ট জানতে চাই তাদের সব দলের মধ্যে আওয়ামী লীগ আছে কিনা। তাদের সব দলের মধ্যে যদি আওয়ামী লীগ থাকে, সার্জিস আলমরা এখন কি করবেন? সার্জিস আলমরা কি এখন আবার আয় রাজুতে আয় বলে ডাক দিবেন, আর লক্ষ লক্ষ মানুষ রাজুতে গিয়ে দাঁড়িয়ে যাবে যে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া যাবে না? সেই বাস্তবতা কি বলে এখন? সার্জিস আলমদের যে কর্ম, অপকর্ম, কুকর্ম, সেসবের কারণে কি সেই বাস্তবতা বাংলাদেশে এখন আছে, নাকি তাদের সেই প্রিয় ডক্টর ইউনূস আছে যে 20-30 জন মিলিয়ে নাম দিবে এটা ছাত্র জনতা, তারপরে শাহবাগে গিয়ে দাঁড়াবে, তাদেরকে এখন ঠান্ডা পানি খাওয়াবে, তারেক রহমান সাহেব, ইউনূস সাহেবের মতো তাদের উপরে ঠান্ডা পানি দিয়ে গরমের তাপ মেটাবে, তারপরে হচ্ছে মিনারেল ওয়াটারের বোতল সাপ্লাই দিবে, বিরিয়ানি খাওয়াবে, বিরিয়ানি খাওয়ায় বলবে যে আওয়ামী লীগকে আসতে দেওয়া যাবে না, তোমরা স্লোগান দাও, আমরা মেনে নেব। পরিস্থিতি এখন সেটা আছে। যাক, মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্টত আওয়ামী লীগের নাম নেননি, কিন্তু বাংলাদেশের সব দলের সুযোগ দিতে চাই বলতে সুযোগ নাই কোন দলের? সুযোগ নাই শুধুমাত্র আওয়ামী লীগের। তাহলে সব দলের বলতে কি বুঝে নিব আমরা? তারপরও নিশ্চয়ই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের স্পষ্টতার জন্য আমরা অপেক্ষায় থাকবো। জুলাই আন্দোলনটা অনেকেরই টাকা কামানোর একটা উপায় হিসেবে তৈরি হয়েছিল, সেরকমটা চিত্র আমরা সমাজে দেখতে পাচ্ছি। জুলাই বিপ্লবের পরে বিপ্লবী পরিচয় দিয়ে, সমন্বয়ক পরিচয় দিয়ে, নানা পরিচয়ে, জুলাই যোদ্ধা পরিচয় সহ নানা পরিচয়ে টাকা কামাই করা, চাঁদাবাজি করা, নানা ধরনের মব তৈরি করে টাকার মেশিন তৈরি করা, এই ব্যাপারগুলো আমরা দেখেছি।
এবং যাদের বিরুদ্ধে সব থেকে বেশি অভিযোগ উঠেছে তাদের অনেকেই নতুন রাজনৈতিক দল এনসিপির শীর্ষ নেতৃত্বে রয়েছেন। অভিযোগ রয়েছে যে জুলাই আন্দোলনের পরে সব থেকে বেশি টাকা কামিয়েছেন ওই হাতিয়া নোয়াখালীর আলোচিত সব থেকে গরিব পরিবারের সন্তান, একটা সময় তারপরে 1 বছরের ব্যবধানে সব থেকে বড়লোক পরিবারের সন্তান আব্দুল হান্নান মাসুদ। তার বিরুদ্ধে এবার উঠেছে ভয়াবহ অভিযোগ। আওয়ামী লীগের নেতাদের ধরে ধরে বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এমন অভিযোগ উঠেছে। এই অভিযোগগুলো কেন উঠছে আমরা জানি না, কিন্তু এই অভিযোগগুলোর সদুত্তর আমাদের বোধহয় প্রয়োজন। চলুন নতুন করে কি অভিযোগ উঠল, আওয়ামী লীগের কোন কোন নেতাকে বিমানবন্দরে পৌঁছে দেওয়া, দেশের বাইরে নিরাপদে চলে যাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করে কোটি কোটি টাকা ইনকাম করলেন তিনি, কি অভিযোগ আসলো একটু বুঝে দেখার চেষ্টা করি এই ভিডিওতে। দর্শক, বলছিলাম এনসিপি নেতা আব্দুল হান্নান মাসুদের কথায় কথায় তিনি কেঁদে ফেলেন, কথায় কথায় তিনি সব থেকে গরিব পরিবারের সন্তান বলেছিলেন একটা সময়, পরবর্তীতে সব থেকে ধনী পরিবারের সন্তান তার এলাকার, সেরকম বক্তব্যও আমরা দেখেছি। 1 বছরের ব্যবধানে ভাঙা বাড়িতে অট্টালিকা প্রাসাদ তৈরি করার চিত্রও আমরা দেখেছি। তার বিরুদ্ধে এবার অভিযোগ উঠেছে, ইত্তেফাকের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে আওয়ামী লীগের এক নেতাকে বিমানবন্দরে পৌঁছে দিতে 3 কোটি টাকা দাবি করেছিলেন হান্নান মাসুদ। ভয়াবহ অভিযোগ। এই অভিযোগ কে করছেন চলুন একটু জেনে দেখে। জাতীয় নাগরিক পার্টির মানে সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক, নোয়াখালী 6 আসনের এমপি আব্দুল হান্নান মাসুদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যেটা তুলেছেন তিনি হচ্ছেন বিএনপির নেতা রাশেদ খান, যিনি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই পোস্ট তিনি দিয়েছেন। এটা লিখে পোস্টে রাশেদ খান লিখেছেন, গণ অভ্যুত্থানের পরে সমন্বয়কদের মধ্যে সব থেকে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়ে হান্নান মাসুদ। গণ অভ্যুত্থানের পরে হান্নান মাসুদের মিটিং শুরু হয় আওয়ামী লীগের নেতাদের দিয়ে। আওয়ামী লীগের নেতাদের সঙ্গে তার অসংখ্য মিটিং হয়েছে। পল্টনের হোটেল ফার্সের কয়েকটা টেবিল যেন এক প্রকার হান্নান মাসুদের জন্য বরাদ্দই থাকতো। একবার আওয়ামী লীগের এক এমপিকে 4 কোটিতে বিমানবন্দরে পৌঁছে দেওয়ার আলাপ উঠেছিল সেখানে। আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠক শেষ করে হান্নান মাসুদ জিসানকে বলে, ভাই ওরা 1 কোটি দিতে চায়, আপনি 3 কোটিতে ডিল করেন, ওদের সব কাঁচা টাকা পয়সার দরকার আছে। এই কথা শুনে এক প্রকার স্তব্ধ হয়ে যান জিসান। আমরা জানি না এই জিসান কে। হান্নান মাসুদের অনেক ঘটনার রাজসাক্ষী হাতিয়ার এই সন্তান আব্দুল গাফফার জিসান উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, 27 জুলাই থেকে রিফাত, রশিদ, মাহিন সরকার ও আব্দুল গাফফার জিসান আত্মগোপনে থাকা অবস্থায় তাদের সঙ্গে এই ছেলেটি ছিল। 3 জন সমন্বয়কদের ভিডিও ও ছবি তুলতে ক্যামেরার পেছনের মানুষটি ছিলেন এই আব্দুল গাফফার জিসান সম্পর্কে রিফাত, রশিদ ও মাহিন সরকারকে জিজ্ঞাসা করলেও উত্তর পাওয়া যাবে এমন অভিযোগ রাশেদ খান করেছেন। জিসানের ছোট ভাই হান্নান মাসুদের বন্ধু জানিয়ে রাশেদ বলেন, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এবং শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। আর জিসান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। হান্নান মাসুদের সঙ্গে গণ অভ্যুত্থানের পরে বেশ কিছুদিন জিসান ছিল। মূলত গণ অভ্যুত্থানের সময় থেকে জিসান হান্নান মাসুদকে নিরাপত্তা দেওয়ার কাজের সঙ্গেই ছিল, কিন্তু হান্নান মাসুদের টাকার প্রতি মোহ ও আকস্মিক পরিবর্তন জিসান মেনে নিতে পারেনি, যে কারণে সে আর হান্নান মাসুদের সঙ্গেই থাকেনি। রাশেদ খান আরো বলেছেন, নোয়াখালীর হাতিয়ায় আওয়ামী লীগের এমপি মোহাম্মদ আলী যেন ছিল হান্নান মাসুদের এমপি হওয়ার পথের কাঁটা। হান্নান মাসুদ এটা বুঝতে পেরে অন্তর্বর্তী সরকারের প্রভাব খাটিয়ে শুরুতেই তাকে গ্রেপ্তার করাতে ভূমিকা রাখেন। বিভিন্ন জায়গায় মোহাম্মদ আলীর বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন হান্নান মাসুদ। ঘরোয়া আলাপে সে বলেছে, নোয়াখালীর যত আওয়ামী লীগ আছে কারো সঙ্গে আমার দ্বন্দ্ব নাই, আমার একমাত্র দ্বন্দ্ব মোহাম্মদ আলীর সঙ্গে। এমনকি বিভিন্ন আলাপে সে লোকজনকে বোঝাতে চেয়েছে, নোয়াখালীর এমপি হতে কোয়ালিটি ও কোয়ান্টিটিতে তাকে মোহাম্মদ আলীর মতো অর্থবিত্তের মালিক হতে হবে। এই যে ভয়াবহ ব্যাপারটা, অর্থাৎ হান্নান মাসুদ মানে একটা দুইটা ঘটনা রাশেদ খান উল্লেখ করলেন এবং যেভাবে পুঙ্খানুপুঙ্খভাবে ঘটনা উল্লেখ করার চেষ্টা করেছেন তাতে ঘটনাটা মিথ্যা হওয়ার সম্ভাবনা খুব কম। তারপরেও মিথ্যা তো হতেই পারে, তারপরেও আমার মনে হয় যে এটা যাচাই বাছাই করা উচিত। বর্তমান সরকারের খোঁজ খবর নেওয়া উচিত যে মানে যাদেরকে ফ্যাসিস্ট ট্যাগ দিলেন আপনি, সেই ফ্যাসিস্টদের নিরাপদে বিমানবন্দরে পৌঁছে দেওয়া, নিরাপদে বিভিন্ন জায়গায় পালিয়ে যেতে
কোটি কোটি টাকার বিনিময়ে যে কাজ হান্নান মাসুদরা করেছেন তার হিসাব নিকাশ অবশ্যই জাতির জানা উচিত। হান্নান মাসুদকে আমরা দেখেছিলাম যে মব করে গ্রেপ্তার হওয়ার পর থানা থেকে মুসলেকা দিয়ে ওই মব সন্ত্রাসীদের ছাড়িয়ে আনার ঘটনাও ঘটিয়েছিলেন। এরপর দল তাকে শোকজ করেছিল, ওই শোকজ পর্যন্তই, তারপরে আর কোনো কিছু হতে দেখিনি। তবে তার ব্যক্তিগত জীবনে একটা ঘটনা তো খুবই স্পষ্ট। যিনি অভ্যুত্থানের পরে টেলিভিশন সাক্ষাৎকারে বলেছিলেন যে আমার গ্রামের সব থেকে মানে গরিব বাড়ি, সব থেকে ভাঙা বাড়িটা আমার। 1 বছরের মধ্যেই তিনি তার বক্তব্য পরিবর্তন করেছেন, বলেছেন আমার এলাকায় সব থেকে ধনী বাড়িটা, সব থেকে বড় বাড়িটা আমার। এই যে 1 বছরের মধ্যে সব থেকে বড় বাড়িটা তার হয়ে গেল, এই জাদুর কাঠিটা কিংবা আলাদিনের চেরাগটা তিনি কিংবা তারা কোথায় পেয়েছিলেন? দর্শক, আপনার কাছেও সেই প্রশ্ন জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।